ঢাকার আকাশে এখন উদ্বেগের ছায়া। রাজনৈতিক অঙ্গনে একটা অদ্ভুত নীরবতা বিরাজ করছে, যেটা ঝড়ের আগে যেমন সমুদ্র শান্ত হয়ে যায়, ঠিক তেমনি অনুভূতি দিচ্ছে সচেতন মানুষদের। ডক্টর মোহাম্মদ ইউনূস এখনও হয়তো সম্পূর্ণভাবে বুঝে উঠতে পারেননি কী ধরনের জটিল এবং ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি তিনি দাঁড়িয়ে আছেন। তার চারপাশে এমন কিছু ঘটে যাচ্ছে যা কল্পনার বাইরে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এতটাই জটিল হয়ে উঠেছে যে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সকলেই এখন খুব টেনশনে আছেন। খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। যারা দেশের গভীরে যা ঘটছে সেটা বুঝতে পারছেন, তারা জানেন যে সামনে বড় কিছু অপেক্ষা করছে। ইউনূসের শাসন কার্যত এখন কতটুকু কার্যকর সেটা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। অনেকের মনে হচ্ছে আসল ক্ষমতা অন্য কোথাও কেন্দ্রীভূত হয়ে গেছে এবং ইউনূস হয়তো একটা চিত্রপটে শুধু উপস্থিত আছেন। এই পরিস্থিতিতে জনগণের সাথে মিলে চূড়ান্ত কিছু পদক্ষেপ নেওয়া ছাড়া কোনো উপায় নেই বলেই মনে করছেন অনেক সচেতন নাগরিক। তরুণ প্রজন্ম এখনও ইউনূসের পাশে আছেন। জেনারেশন জেড বা জেনজি যাদের বলা হয়, তারা জুলাই বিপ্লবের মূল চালিকা শক্তি ছিল এবং এখনও তারা পরিবর্তনের স্বপ্ন দেখে। কিন্তু প্রশ্ন হলো, এই তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে কি সত্যি কিছু করা সম্ভব হবে, নাকি বাইরের শক্তিশালী খেলোয়াড়রা আগেই সবকিছু নির্ধারণ করে রেখেছে? বাংলাদেশে এখন যা ঘটছে এবং ভারত যা করার চেষ্টা করছে সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। পিলখানার সেই ভয়াবহ ট্র্যাজেডির কথা মনে আছে সবার? সেই ঘটনার নেপথ্যে কী ছিল সেটা এখনও রহস্যাবৃত। অনেকেই বিশ্বাস করেন যে ভারতের হাত ছিল সেই ঘটনার পেছনে এবং বাংলাদেশের একটি নির্দিষ্ট রাজনৈতিক দল তাদের সহযোগিতা করেছিল। আওয়ামী লীগের নাম উঠে আসে এই সমালোচনার বারবার। সামনে নির্বাচন আসছে। এই নির্বাচন দেশ হওয়ার পরে কী হতে পারে সেটা নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছে সেটা শুনলেও গায়ে লোম দাঁড়িয়ে যায়। বিশ্লেষকদের মতে নির্বাচনের 1.5 থেকে 2 মাসের মধ্যে এমন কিছু ঘটতে পারে যা কেউ কল্পনাও করেননি। ভারতের পরিকল্পনায় নাকি এমন কিছু আছে যা বাংলাদেশের জুলাই বিপ্লবের সমস্ত অর্জনকে ধূলিসাৎ করে দিতে পারে। জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছিলেন সেই গুরুত্বপূর্ণ সমন্বয়কারীদের নিয়ে এখন বড় উদ্বেগ তৈরি হয়েছে। আশঙ্কা করা হয়েছে তাদের উপর হামলা হতে পারে। কেউ গুলিতে মারা যেতে পারে, কেউ রাস্তায় গাড়ির তলে পড়ে দুর্ঘটনায় মারা যেতে পারে, কেউ হয়তো লঞ্চে ডুবে যাবে বলে খবর আসবে, কেউ পানিতে পড়ে মারবে, কেউ ট্রাকের নিচে চাপা পড়বে। নানা রকম দুর্ঘটনার ছদ্মবেশে হত্যাকাণ্ড ঘটতে পারে। এমনকি কোনো একটা অনুষ্ঠানে বা সমাবেশে হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটলে একসাথে অনেকে মারতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এই দৃশ্য দেখার জন্য কি আমাদের প্রস্তুত থাকতে হবে, নাকি আগে থেকেই সতর্ক হয়ে এই ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব? ভারত বাংলাদেশের সাথে এক প্রকার অঘোষিত যুদ্ধ শুরু করে দিয়েছে বলে অনেকেই মনে করছেন। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রেই না, বিশ্বের সামগ্রিক পরিস্থিতি এখন অত্যন্ত অস্থির এবং উদ্বেগজনক। আন্তর্জাতিক ক্ষেত্রে যা ঘটছে সেটা দেখলে বোঝা যায় পুরনো বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়ছে। নতুন কোনো শক্তিশালী ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি। এই শূন্যতার মধ্যে শক্তিশালী দেশগুলো দুর্বল দেশগুলোর উপর যা খুশি তাই করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র যা করেছে সেটা সবাইকে হতবাক করে দিয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার সশরীরে ধরে নিয়ে এসেছে নিউ ইয়র্কে। একটি স্বাধীন সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধানকে এভাবে জোর করে ধরে নিয়ে আসা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। কিন্তু কে প্রতিবাদ করেছে? জাতিসংঘ নীরব, বিশ্বের অন্যান্য দেশগুলো তেমন কিছু বলেনি। এটাই প্রমাণ করে যে বিশ্ব ব্যবস্থা সত্যি সম্পূর্ণ ভেঙে পড়েছে। এখন প্রশ্ন হলো, ভারত কি বাংলাদেশের ক্ষেত্রে একই রকম কিছু করতে পারে? যুক্তরাষ্ট্রের যেভাবে মাদুরোকে ধরে নিয়ে গেছে, ভারত কি সেভাবে ইউনূসকে ধরে নিয়ে যেতে পারে? এই প্রশ্নটা শুনতে অবাস্তব মনে হলেও বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এটা একেবারেই অসম্ভব না। বাংলাদেশের জনগণ এবং সরকার যদি যথাযথ পদক্ষেপ না নেয় তাহলে এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করা আমাদেরই দায়িত্ব। ভারতের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিয়ে যদি মিনমিন করে থাকা হয় তাহলে এমন একটা সময় আসতে পারে যখন আমরা কিছুই করতে পারবো না। ট্রাম্প প্রশাসন যেভাবে ছো মেরে মাদুরোকে ধরে নিয়ে গেছে, সেভাবে ভারত কি ইউনূসকে ধরে নেবে? আর জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারীদের কি হত্যা হবে? পিলখানার মতো আরও ট্র্যাজেডি কি ঘটানো হবে? আবদুল্লাহ জাহাঙ্গীরের মতো আরও কত মানুষ ট্রাকের তলায় পড়ে মারা যাবে? এই প্রশ্নগুলো এখন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। মুস্তাফিজুর রহমানের বিষয়টি এই প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের এই জনপ্রিয় ক্রিকেটকে ভারতের ক্রিকেট বোর্ড আইপিএল থেকে বাদ দিতে নির্দেশ দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। কি অভিযোগ? বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এই অভিযোগটি শুনে অনেকের মনে পড়ে গেছে ইরাকের কথা। সাদ্দাম হোসেনের সাথে নাকি গণবিধ্বংসী অস্ত্র আছে, এই অভিযোগ এনে পুরো ইরাককে তছনছ করে দেওয়া হয়েছিল। সাদ্দামকে ফাঁসি দেওয়া হয়েছিল। পরে প্রমাণিত হয়েছিল যে সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ছিল। কিন্তু ততদিনে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, লাখ লাখ মানুষ মারা গেছে, একটি দেশ ধ্বংস হয়ে গেছে। মাদুরোর ক্ষেত্রেও একই কৌশল অনুসরণ করা হয়েছে।
নানা রকম অভিযোগ দিয়ে শেষ পর্যন্ত তাকে ধরে আনা হলো। এখন ভারত বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলছে। এটা কি ইরানের মতো বাংলাদেশের হামলা করার প্রস্তুতি? সেই পরিস্থিতি কে তৈরি হচ্ছে? বাস্তবতা হলো, বাংলাদেশের সংখ্যালঘুরা এখন যতটা নিরাপদ আছে, আগে কখনো এতটা বেশি নিরাপদ ছিল না। আওয়ামী লীগ বা বিএনপির আমলের তুলনায় বর্তমানে সংখ্যালঘুদের অবস্থা অনেক ভালো। আওয়ামী লীগের সময় সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হতো, এখন তার কিছুই হচ্ছে না। যদি কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে, সেটা মুসলমানদের মধ্যেও ঘটে। একই সমাজে মানুষে বিভিন্ন কারণে বিরোধ হয়, এটা স্বাভাবিক। এর সাথে সংখ্যালঘু নির্যাতনের কোনো সম্পর্ক নেই। কিন্তু ভারত জানে এটা মিথ্যা। তারপরও তারা এই অভিযোগ কেন তুলছে? কারণ তাদের অন্য উদ্দেশ্য আছে। এই মিথ্যা অভিযোগের আড়ালে তারা বাংলাদেশে হস্তক্ষেপ করার জন্য চাইছে। খেলাধুলার ক্ষেত্রে যা ঘটেছে সেটা অত্যন্ত উদ্বেগজনক। খেলাধুলা সাধারণত রাজনীতির ঊর্ধ্বে থাকে। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের মতো পরিস্থিতি থাকলেও তারা একসাথে ক্রিকেট খেলে। এটা একটা আন্তর্জাতিক নিয়ম এবং মূল্যবোধ। কিন্তু ভারত সেই নিয়মও ভেঙে দিল। মুস্তাফিজকে বাদ দিয়ে তারা একটা বার্তা দিয়েছে। সেই বার্তাটা হলো, তারা বাংলাদেশের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখতে চায় না। এটা যুদ্ধের ইঙ্গিত, বাংলাদেশের উপর হামলা করার ইঙ্গিত। এই পরিস্থিতিতে আসিফ নজরুলের মতো বুদ্ধিজীবীরা বলছেন যে আমাদেরও পাল্টা পদক্ষেপ অবশ্যই নেওয়া উচিত। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া, আইপিএল বাংলাদেশের সম্প্রচার বন্ধ করা, এরকম অনেক কিছু বলা হচ্ছে। কিন্তু এটা কি যথেষ্ট? অনেকে মনে করছেন এটা যথেষ্ট না। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। ভারতের সমস্ত কূটনৈতিক পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা উচিত। তাদের বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত। ভারতের মিশন এবং দূতাবাস বন্ধ করে দেওয়া উচিত। সমস্ত ভারতীয় ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া উচিত। ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা উচিত। কিন্তু কেন এত কঠোর পদক্ষেপ? কারণ ভারত যুদ্ধ বাঁধানোর মতো পরিস্থিতি সৃষ্টি করেছে। খেলোয়াড়দের নিয়ে এই ধরনের সিদ্ধান্ত হামলা করার পূর্ব আলামত। পৃথিবীতে এরকম মিথ্যা অভিযোগ দিয়ে এরকম ঘটনা থেকে ইরাকে হামলা শুরু হয়েছিল। এদিকে দেশের অভ্যন্তরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আটক করা হচ্ছে। ওসমান হাদি হত্যার কোনো কুল কিনারা হচ্ছে না। আবার অন্যদিকে তারেক রহমানের সাথে গোয়েন্দা সংস্থার বৈঠকের খবর আসছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে তারেক রহমানের সাথে মিটিং করে গেছেন। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত গোলমেলে হয়ে উঠেছে। জাতিসংঘ বলতে যে একটি প্রতিষ্ঠান ছিল, সেটা এখন কার্যত নিষ্ক্রিয়। ওয়ার্ল্ড বলতে আর কিছুই নেই। সভারেন স্টেট কনসেপ্ট ভেঙে পড়েছে। সার্বভৌমত্বের ধারণাই এখন প্রশ্নবিদ্ধ। আত্মনিয়ন্ত্রণের অধিকার বলে আর কিছু নেই। কোনো আন্তর্জাতিক বডি কার্যকরভাবে কাজ করছে না। কূটনীতির নিয়ম মানা হচ্ছে না। ভিয়েনা কনভেনশন অর্থহীন হয়ে গেছে। মাদুরোর ঘটনা এখন সবচেয়ে বড় প্রমাণ। একটি স্বাধীন দেশ থেকে সেই দেশের প্রেসিডেন্টকে স্ত্রীসহ ধরে আনা হলো। হাজার হাজার কিলোমিটার দূরের একটি দেশে সেটা করলো। কেউ কিছু বলল না, কেউ প্রতিবাদ করলো না, মাদুরোর পক্ষে কেউ দাঁড়ালো না। মাদুরো দুনিয়ার অন্যতম খারাপ সুরের শাসক হতে পারে, হাসিনার চেয়েও খারাপ হতে পারে, কিন্তু সেটা মুখ্য বিষয় না। যতই খারাপ হোক, একটি দেশের রাষ্ট্রপ্রধানকে এভাবে ধরে আনার অধিকার কারণেই। কিন্তু এটা ঘটলো এবং পৃথিবী নীরব থাকলো। যদি রাশিয়া বা চীন পথিমধ্যে মাদুরোকে ফিরিয়ে আনার চেষ্টা করত, তাহলে একটা ব্যালেন্স অফ পাওয়ার থাকতো। কেউ বুঝতো যে এরকম করে পার পাওয়া যায় না। কিন্তু তা হয়নি। জাতিসংঘ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, মাদুরোকে ফেরত দিতে বলেনি, আন্তর্জাতিক আইন অনুযায়ী কিছুই হয়নি। এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশে একই ধরনের ঘটনা সত্যি ঘটতে পারে। পিলখানার ট্র্যাজেডি কারা ঘটিয়েছিল? সালাউদ্দিন কাদের চৌধুরী এবং শুভরঞ্জন মালিকের মৃত্যু কি স্বাভাবিক ছিল সত্যি? এই সব চিন্তা এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।